জেসিডি জাংশন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এখন চারিদিকের পরিস্থিতি থেকে বুঝতেই পারছেন, এখন একদম গভীর রাত, মানে এখন সময় হচ্ছে 3:40 আর আমরা আজকে দেওঘর যাচ্ছি। আর দেওঘর যাচ্ছি একদম লোকাল ট্রেনে। আর এই লোকাল ট্রেনে দেওঘর যাওয়ার জন্য আমাদের হয় হাওড়া থেকে সকাল 4টের কড লোকাল অথবা 4:15 মেন লাইন লোকাল ধরতে হবে। কিন্তু আমার বাড়ি যেহেতু হুগলির দিকে, সেহেতু আমি ব্যান্ডেল থেকে সেই মেন লাইন বর্ধমান লোকালটা ধরবো এবং পৌঁছাবো বর্ধমান জংশন স্টেশনে, এবং সেখান থেকেই ঝাঝা মেমু লোকাল ধরে পৌঁছাবো কিন্তু জেসিডি স্টেশনে। তো আমার সাথে চলুন এবং দেখুন কীভাবে লোকাল ট্রেনে মাত্র 60 টাকা টিকিটেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারি সোজা দেওঘরে। ভিডিওর সঙ্গে থাকুন এবং আমাদের জার্নিটা এনজয় করুন। এখন সময় 5:15। আমরা পৌঁছে গেছি মগরা স্টেশনে। আর 4:15 যে ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে আসছে, সেই ট্রেনটাতে করেই আমরা পৌঁছাবো বর্ধমান জংশন স্টেশনে। দেখতেই পাচ্ছেন সকালের ওয়েদার খুবই সুন্দর। আর এখান থেকে আমাদের জেসিডি যাওয়ার ভাড়া নিল 60 টাকা, হাওড়া থেকে জেসিডি যাওয়ার ভাড়া 65 টাকা। আর এই ভাড়াটা কিন্তু লোকাল ট্রেনে, এক্সপ্রেসের টিকিট কেউ ভুল করেও কাটবেন না, যেহেতু আমরা সকালে লোকাল ট্রেনে যাচ্ছি তাই লোকালেরই টিকিট কাটবেন। এটা কিন্তু আলাদা স্পেসিফিকভাবে বলবেন যখন টিকিট কাউন্টারে যাবেন, কি আমাকে লোকালের টিকিট দিন। তো আমরা এখন রওনা দেবো এই মগরা স্টেশন থেকে এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বর্ধমানে। তো চলুন, দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে গিয়ে। সকালের মগরা স্টেশন ছেড়ে যাচ্ছে ডাউন হাওড়া লোকাল। ক্যামেরা কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ, আমাদের ট্রেন ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। পার্পেল কালারের আইসিএফ মেমু ট্রেন। ট্রেনটি বেশ সুন্দর। সকালের ট্রেন বলে কিন্তু আমরা বসার সিট পেয়ে গেছি। আর দেখতেই পাচ্ছেন খুবই খালি ট্রেন, কেউ কেউ শুয়েও আছে। এমনি এমনি বর্ধমানকে ধানের ভান্ডার বলা হয় না। দেখতেই পাচ্ছেন চারিদিকে ধান আর ধান, আর ধান জমিগুলো সকালবেলা এত সুন্দর দেখতে লাগছে। আর এরই মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি নিমো স্টেশনে। আর নিমো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, দুপাশেই ধান জমি আর পাশেই দাঁড়িয়ে রয়েছে আরেকটি লোকাল ট্রেন, সেটির গন্তব্য হাওড়া স্টেশন। আর আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে নিমো স্টেশনে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বর্ধমানে পৌঁছে যাব, অর্থাৎ আমাদের ফার্স্ট যে স্টেজ আছে সেটা অতিক্রম করব। এখন টাইম 6:47 আর আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশনে। আর এখন প্রায় আধ ঘন্টা আমাদের হাতে টাইম আছে। আর আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বর্ধমান ঝাঝা মেমু। এটি সম্পূর্ণ লোকাল ট্রেন। তো চলুন গিয়ে দেখি ট্রেনের সিট পাওয়া যায় কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি বর্ধমান জংশন স্টেশনে। আর আমার পেছনে যে গাড়িটি আছে এটি কিন্তু বর্ধমান ঝাঝা, এটি কিন্তু বর্ধমান ঝাঝা মেমু লোকাল। তো এই লোকালটিতে করেই আমরা যাব জেসিডিতে। আর বর্ধমান থেকে এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে সকাল 7:15। আর 11:30 কাছাকাছি সময় এটা কিন্তু জেসিডিতে পৌঁছাবে। তো চলুন এই ট্রেনটা আমরা উঠে বসছি। আর বর্ধমান থেকে মোটামুটি বসার সিট পাওয়া যায়। আর 7:15 এখান থেকে ছাড়বে। তো আমাদের জার্নি বর্ধমান থেকে এখানে শুরু হচ্ছে। তো চলুন দেখা যাক কতক্ষণে আমরা জেসিডি পৌঁছি। ট্রেন বন্ধুরা ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে। ঘড়ির টাইম দেখতে পাচ্ছেন 7:15, একদম ঠিকঠাক টাইম, 1 মিনিটও লেট করেনি। একটা এক্সপ্রেস ট্রেনের বর্ধমান থেকে জেসিডিতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা, তারপরে অনেক সময় লেট করে। তো চলুন দেখি আজকে আমাদের লোকাল ট্রেনের বর্ধমান থেকে জেসিডি যেতে কত সময় লাগে। অলরেডি আমরা কিন্তু বসার সিট পেয়ে গেছি, তো সিট নিয়ে আর কোনো চিন্তা নেই। অন্যান্য এক্সপ্রেস ট্রেনের ভাড়া 120 টাকা, সেটা জেনারেলে। আর রিজার্ভেশন করলে টিকিটের ভাড়া আরও বেশি হয়। অনেক সময় রিজার্ভেশনের টিকিট পাওয়া যায় না, সেক্ষেত্রে জেনারেলে গেলে বসার সিটও পাওয়া যায় না। এক্ষেত্রে আমি আপনাদের কনফার্মেশন দিচ্ছি যে বর্ধমান থেকে যদি ঝাঝা মেমু লোকালে আপনারা যান, বসার সিট তো অবশ্যই পাবেন। আর খুব কমফর্ট জার্নি কিন্তু আপনারা ফিল করবেন। বর্ধমানের পর প্রথম স্টেশন তালিত। বর্ধমান থেকে জেসিডির ডিস্টেন্স 216 কিলোমিটার, টোটাল স্টপেজ 29টি।
আসছে তালিত স্টেশন, বর্ধমান থেকে দূরত্ব 7 কিলোমিটার। বন্ধুরা, হাওড়া বা শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে জোসিডি যাওয়ার প্রচুর এক্সপ্রেস ট্রেন আছে, কিন্তু তা সত্ত্বেও সেই এক্সপ্রেস ট্রেনগুলিতে বসার সিট পাওয়া যায় না। কারণ কি জানেন? কারণ সেই সব ট্রেন বেশিরভাগই বিহারের ওপর দিয়ে যায়, আর বিহারে মানুষজন ট্রেনে খুব যাতায়াত করেন, এ কারণে সিট অনেক কম থাকে আর আপনাকে অনেক দিন আগে টিকিট কাটতে হয়। আর রিজার্ভেশনের ক্ষেত্রে ভাড়াটাও অনেকটাই গুনতে হয়। সেখানে মাত্র 60-65 টাকাতে আমরা জেসিডি পৌঁছে যাচ্ছি, আর বসার সিট একদম কনফার্ম পেয়ে যাচ্ছি। এটা বেশ ভালোই লাগলো আমার। আবার ফিরতি পথেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই ট্রেনটা ধরেই বর্ধমানে। ঝাঝা স্টেশন থেকে দুপুর 2:10 ট্রেনটি ছাড়ে এবং বর্ধমানে পৌঁছয় বিকেল 7:05। আসছে খানা জংশন। তালির থেকে খানা জংশনের ডিস্টেন্স 5 কিলোমিটার। চারিদিকে ধান জমি আর ধান জমি। কেন বর্ধমানকে ধানের ভাণ্ডার বলা হয় সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন। এই খানা জংশন থেকে রুট চেঞ্জ হবে, একটি রুট চলে যাবে রামপুরহাটের দিকে, আর আমরা চলে যাবো সোজাসুজি আসানসোলের দিকে। তো দেখতেই পাচ্ছেন ওপাশে যে স্টেশন আছে সেখান থেকে পাস করছে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। আরেকটি ট্রেন কিন্তু সিগন্যালের জন্য দাঁড়িয়ে রয়েছে। মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার পর সেই ট্রেনটিও কিন্তু আবার পাশের ট্র্যাক দিয়ে পাস হবে। দূর থেকে আমরা সেই ট্রেনটিকে দেখতে পাচ্ছি। পাশের লাইন দিয়ে আসছে বাগ এক্সপ্রেস। এখান থেকে কিন্তু একটা লাইন ভাগ হয়ে গেল, এই লাইনটা চলে যাবে রামপুরহাটের দিকে, আর আমরা চলে যাচ্ছি সোজা। পার করছি ঈশানচণ্ডী হল্ট। এখানে কিন্তু আমাদের ট্রেনের হল্ট নেই। পরবর্তী যে স্টেশনে আসবে তার নাম গলসি। খানা জংশন থেকে গলসির ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। তো চলুন দেখা হচ্ছে আবার গলসিতে গিয়ে। পৌঁছে গেছি গলসি স্টেশন। যদিও এই স্টেশনগুলি সম্পর্কে আমরা অতি পরিচিত নয়, তবু ওই গলসি কিন্তু খুবই পুরনো একটি স্টেশন এবং এর সাথে ইতিহাসের খুবই সম্পর্ক রয়েছে। বন্ধুরা, এই গলসিতে একটি গ্রাম আছে, তার নাম মল্লা সারুল। সেই মল্লা সারুল গ্রামে খ্রিস্টীয় শতকের মানে আজ থেকে প্রায় 2000 বছরের পুরনো তাম্রফলক পাওয়া গেছে। গলসিতে আরেকটি গ্রাম রয়েছে, সেই গ্রামটির নাম খানো। সেই খানো গ্রামেও কিন্তু মধ্যযুগের স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। আর এই গলসিতেই রয়েছে গাঙ্গু নদী, সেই গাঙ্গু নদীর সাথে মনসামঙ্গল কাব্যের যোগ রয়েছে। এই বর্ধমানের গলসি ঐতিহাসিক একটা স্টেশন। তো চলুন, আমাদের ট্রেন এবার গলসি স্টেশন ছেড়ে দিয়েছে। গলসির পরবর্তী যে স্টেশন আছে তার নাম পারাজ। তো গলসি থেকে পারাজের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। এই লাইনে হকার কিন্তু খুবই কম, আর বাইরের ওয়েদারটা দেখুন কি অসাধারণ। আমরা এক কাপ করে লেবু চা নিয়ে নিলাম এবং সকালবেলা লেবু চাটা কিন্তু খুব দারুণ লাগছিল। অন্য কোনো হকার প্রায় নেই বললেই চলে। এতক্ষণ পরেই প্রথম কোনো চাওয়ালা ট্রেনে উঠলো। এটাই হলো পারাজ স্টেশন। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। স্টেশনের মাঝে মাঝে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, আর আরেকটি মেমু লোকাল দাঁড়িয়ে রয়েছে। পারাজ যে স্টেশনটি আছে এটিও গলসি থানার অন্তর্গত একটি স্টেশন, আর এখানেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি ডিভিসি ক্যানাল। পারাজের পরবর্তীতে আমাদের ট্রেন মানকর, পানাগড়, রাঞ্জবন্ধ এবং দুর্গাপুরে গিয়ে দাঁড়াবে। চলুন, এরপরে আমাদের দেখা হবে সোজা দুর্গাপুর স্টেশনে। আর বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স 63 কিলোমিটার। সময় লাগে প্রায় 50 মিনিট মতন এই ট্রেনটিতে। পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে। আমাদের ট্রেনের টাইম দুর্গাপুরে ছিল 8:23। অলরেডি 14 মিনিট লেট। আর দুর্গাপুর সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের অন্যতম একটি বিখ্যাত শহর হলো এই দুর্গাপুর। এই দুর্গাপুর শহরে নির্মাণ করেছিলেন বিখ্যাত ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। দুর্গাপুরের পরবর্তী যে স্টেশন তার নাম ওয়ারিয়া, তারপরে অন্ডাল। তো চলুন দেখা হচ্ছে অন্ডাল স্টেশনে।
পৌঁছে গেছি অন্ডাল স্টেশন। আপনারা কি জানেন এই অন্ডালের এক সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে দামোদর নদী, আর অন্য সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে অজয় নদী। ঠিক দুটো নদীর মাঝখানে রয়েছে এই অন্ডাল। একটা সময় এই অন্ডালে প্রচুর জঙ্গল ছিল, কিন্তু পরবর্তীকালে যখন কয়লা খনি অঞ্চলে এই অন্ডালে আবিষ্কার হয়, তারপরে এটা কিন্তু একটি শিল্পাঞ্চল নামে আত্মপ্রকাশ করে। আর আগে কিন্তু অন্ডালের ডাকাতদের বেশ নাম ডাক ছিল। তো সেই অন্ডাল স্টেশনে আমরা চলে এসেছি। অন্ডালের পরবর্তী যে স্টেশন, সেই স্টেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন, তার নাম রানীগঞ্জ। রানীগঞ্জের কয়লার নাম তো আপনারা সকলেই শুনেছেন। তো চলুন এবার আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের সেই কয়লা খনির বিখ্যাত অঞ্চল রানীগঞ্জ। অন্ডাল থেকে রানীগঞ্জের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। বর্ধমান থেকে অন্ডালের দূরত্ব 80 এবং রানীগঞ্জের দূরত্ব 87 কিলোমিটার। তো এখন আমাদের ট্রেন সেই অন্ডাল স্টেশন ছেড়ে চলেছে রানীগঞ্জ স্টেশনের দিকে। পৌঁছে গেছি রানীগঞ্জ স্টেশন। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতবর্ষের প্রথম কয়লা খনি এই রানীগঞ্জে নির্মাণ করা হয়েছিল? 1774 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রানীগঞ্জেই প্রথম কয়লা উত্তোলনের কাজ শুরু করে। 1774 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন সুমনার ও সুয়েটোনিয়াস গ্র্যান্ট হিটলি বর্তমানে সালানপুর কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের কাছে প্রথম কয়লা খুঁজে পান এবং সেখানেই উত্তোলন করা শুরু হয় কয়লা। আমাদের ট্রেন এবার রানীগঞ্জ স্টেশন ছেড়ে দিল। পরবর্তী যে স্টেশন তার নাম কালীপাহাড়ি। রানীগঞ্জ থেকে কালীপাহাড়ির ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটার, আর বর্ধমান থেকে কালীপাহাড়ির ডিস্টেন্স এক্স্যাক্টলি 100 কিলোমিটার্স। পৌঁছে গেছি কালীপাহাড় স্টেশনে। কালীপাহাড়ের পরবর্তী যে স্টেশন তার নামই হচ্ছে আসানসোল। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর হলো এই আসানসোল। মূলত কয়লা খনি অঞ্চল রূপেই পরিচিত এই আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল এই সমস্ত স্টেশন। তো এখন আমাদের ট্রেন কালীপাহাড় স্টেশন ছেড়ে দিল। পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই আসানসোল জংশন স্টেশনে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আসানসোল জংশন স্টেশনে। আসানসোল স্টেশন থেকে জোসিডি স্টেশনের দূরত্ব 110 কিলোমিটার। মাঝখানে আমাদের ট্রেন স্টপেজ দেবে 13টার মতো স্টেশনে। আসানসোলের পরবর্তী দুটো স্টেশন হলো বড়াচাক এবং সীতারামপুর। সীতারামপুর, বড়াচাক এবং আসানসোল তিনটেই কিন্তু জংশন স্টেশন, আর এখান থেকে বিভিন্ন রুটে লাইন বিভক্ত হয়ে গেছে। আসানসোল থেকে বড়াচাক জংশনের দূরত্ব 5 কিলোমিটার, আর বড়াচাক থেকে সীতারামপুরের দূরত্ব 3 কিলোমিটার। পৌঁছে গেছি সীতারামপুর জংশন। এখান থেকেই আমাদের লাইন চেঞ্জ হয়ে চলে যাবে জেসিডি হয়ে ঝাঁঝার দিকে। আমরা কিন্তু পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে। এখান থেকে আর 10 কিলোমিটার থেকে 20 কিলোমিটারের মধ্যেই আমরা ঝাড়খণ্ড বর্ডারে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে স্টেশন। স্টেশনে ঢুকতেই বাহাতে দূরেই দেখা যাচ্ছে পলাশের বাগান। দেখুন কত সুন্দর। সালানপুরের পরবর্তী যে স্টেশন তার নাম রূপনারায়ণ। সালানপুর থেকে রূপনারায়ণ ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার। পৌঁছে গেছি ঝাড়খণ্ডের প্রথম স্টেশন জামতারা। অর্থাৎ পশ্চিমবঙ্গের 131 কিলোমিটার পথ অলরেডি আমরা ক্রস করে গেছি। আর চিত্তরঞ্জন থেকে জামতারা ডিস্টেন্স প্রায় 14 কিলোমিটার। আর এখন সময় হচ্ছে 10:07। আর মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাব জোসিডি জংশন স্টেশনে। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আসানসোল পার করার পর থেকেই ভিউটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখুন বাইরেটা। পৌঁছে গেছি পরবর্তী যে স্টেশন কাশিটার হল্ট। এই স্টেশনটা দারুণ সুন্দর একটি স্টেশন। রামনাড়া থেকে কাশিটার হল্টের ডিস্টেন্স 8 কিলোমিটার। এর পরবর্তীতে বিদ্যাসাগর, মদনকাটা, জোড়ামৌ পার করে আমাদের দেখা হবে মধুপুর জংশন স্টেশনে। তো চলুন সোজাসুজি দেখা হচ্ছে মধুপুর জংশন স্টেশনে। পৌঁছে গেছি মধুপুর জংশন স্টেশন। গিরিডি যাওয়ার জন্য এখান থেকে ট্রেন বদল করতে হয়। শীতের সময় পুরোপুরি 11টা। মধুপুরে আমাদের ট্রেনের টাইম ছিল 10:47, অর্থাৎ এখনও 13 মিনিট লেট করেই কিন্তু আমাদের ট্রেন চলছে। মধুপুরের পরে রয়েছে আরও 3টে স্টেশন, মথুরাপুর, শঙ্করপুর এবং কুমড়াবাদ রোহিণী। তারপরে আমরা পৌঁছে যাব জেসিডি স্টেশনে। বন্ধুরা এখন বাজে 11:30।
আর আমরা পৌঁছে গেছি জেসিডি জংশন স্টেশনে। আর এই স্টেশন থেকে আপনি দেওঘরে পৌঁছতে পারবেন। জেসিডি স্টেশন থেকে অটো, টোটো বা ছোটো গাড়ি ভাড়া করেই আপনি দেওঘরে পৌঁছতে পারবেন। বর্তমানে দেওঘর পর্যন্ত কিন্তু কোনো ট্রেনই যায় না, কারণ এখানে নতুন লাইনের কাজ চলছে। বন্দে ভারত এক্সপ্রেস দেওঘর পর্যন্ত যাবে, সে কারণেই। তো অবশেষে আমরা পৌঁছে গেছি জেসিডি স্টেশনে এবং সম্পূর্ণ লোকাল ট্রেনে। জাস্ট একবার আমরা ট্রেন চেঞ্জ করেছি বর্ধমান থেকে, আর মাত্র 60 টাকার বিনিময়ে আমরা পার করলাম 276 কিলোমিটার পথ। আপনারা যদি কখনো এই লোকাল ট্রেনে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে পারেন। এই জার্নিটা খুব একটা বোরিং নয়। টিকিট যদি পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা রিজার্ভেশন বুক করেই আসুন। টিকিট না পেলে এই লোকাল ট্রেনটা একবার আপনারা ট্রাভেল করতেই পারেন। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্টেশনগুলো দেখতে আপনাদের ভালোই লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।